হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ওয়েব 3 বিষয়টি কী। এরই সাথে আপনারা জানতে পারবেন ওয়েব 1 টেকনোলজি থাকা সত্ত্বেও কেন ওয়েব 2 টেকনোলজিটি আসলো, এবং ওয়েব 2 টেকনোলজিটি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন ওয়েব 3 টেকনোলজিটি চলে এসেছে। তো চলুন শুরু করা যাক। এই কমপ্লিট বিষয়টা চলুন আমরা গল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। সময়টা যখন 1990, টিম বার্নার্স-লি, যাকে ওয়েবের জনক বলা হয়, তখন তিনি তার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম প্রোটোটাইপটি তৈরি করছিল, যে প্রোটোটাইপটি ছিল একটি স্ট্যাটিক ওয়েবের প্রোটোটাইপ, বা আপনারা বলতে পারেন সেটি শুধুমাত্র স্ট্যাটিক তথ্য প্রদানের একটি প্রোটোটাইপ ছিল। এই স্ট্যাটিক তথ্য বা স্ট্যাটিক ওয়েব বিষয়টি কী? এটি হলো এমন একটি বিষয় যেটির ডেটা ডাইনামিক্যালি চেঞ্জ করা সম্ভব নয়। ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং এই ওয়েবসাইটটি তৈরির সময় আপনি যে ডেটাগুলো দিয়ে দিছেন সেটাই চিরদিন থেকে যাবে। এটাকেই বলা হয় স্ট্যাটিক প্রোটোটাইপ বা স্ট্যাটিক ওয়েব। এটিতে শুধুমাত্র চাইলে ওয়েবের মালিক তথ্য দিতে পারবে এবং বাদবাকি মানুষগুলো দেখতে পারবে, বা ইউজাররা কোনো ধরনের অপারেশন এখানে চালাতে পারবে না। শুধু এক পক্ষ থেকেই ডেটা আসতে থাকবে, যেটা পরিবর্তন ছাড়া বা কমপ্লিট টেমপ্লেট বা প্রোটোটাইপ চেঞ্জ ছাড়া পরিবর্তিত হবে না। 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রথম ওয়েবসাইটটি তৈরি হয়, যা কার্নেল অপারেশন থিয়েটার নামে পরিচিত। একটু অপেক্ষা করুন, আমি এই হিস্ট্রি বলছি মানেই এই না আপনাদের শুধু হিস্ট্রি জানাবো। আমি আপনাদের কমপ্লিট তথ্য দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র বেসিক কিছু তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। তো চলুন আবার আমরা কন্টেন্টে ফিরে যাই। এবং 1993 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাউন্ডেশন গঠিত হয়, দ্য ইলেকট্রনিক টেলিগ্রাম। 1994 সালে এই ওয়েবসাইটটি তৈরি হয়। ঠিক আপনারা যেমন এখন জিমেল এবং অন্যান্য বিভিন্ন ধরনের মেইলিং সিস্টেম চালিয়ে থাকেন, 1996 সালেও ঠিক এরকম একটি বিষয় ছিল, যেটির নাম ছিল হটমেল। এটিও ওয়েব 1-এর একটি প্রোডাক্ট। 2000 সালে যখন .com বিষয়টি চলে আসে, ঠিক তখন থেকে ওয়েব 1-এর বিকাশ হওয়া শুরু হয়। এই বিকাশটি আসলে বিকাশ না, এটি ছিল ওয়েব 1-এর পতনের একটি কারণ। এই ওয়েব 1টি যখন খুব ভালোভাবে বিকশিত হতে থাকে, তখন টেকনোলজিবিদরা দেখতে পায় এই স্ট্যাটিক বিষয় দিয়ে কমপ্লিট ইউজার ইন্টারাকশন আনা যাচ্ছে না, বা ইউজাররা যেরকমভাবে চায় ঠিক সেভাবে কার্যক্রমগুলো চালাতে পারে না। এই কারণেই টেকনোলজিবিদরা আবিষ্কার করে ওয়েব 2 টেকনোলজি। ওয়েব 2 আসার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো ব্যবহারকারী সংক্রান্ত অভিজ্ঞতা, সাম্প্রদায়িকতার বৃদ্ধি এবং সংগঠনগত প্ল্যাটফর্ম। এই শব্দগুলো শুনে যেন একটু অন্যরকম লাগছে, জাস্ট এগুলোকে আমি আরও ভেঙে বোঝাচ্ছি। যদি আপনারা ধরে নেন ব্যবহারকারী সংক্রান্ত অভিজ্ঞতা, সেক্ষেত্রে বিষয়টি হবে ওয়েব 1-এ ব্যবহারকারীরা তাদের ইন্টারাকশন ঠিকভাবে রাখতে পারতো না তথ্য কমের কারণে। ঠিক ওয়েব 2-তে এসে এই বিষয়টি পরিবর্তন হয়ে গেছে। ডেভেলপাররা এই প্ল্যাটফর্মটিকে উন্নত করে এমন ব্যবস্থা করে দিছে, যেটার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের মতামত প্রদান করতে পারে। সাম্প্রদায়িকতা বৃদ্ধি, যেটির মাধ্যমে ইউজাররা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, তাদের তথ্য আদান প্রদান করতে পারে এবং অন্যান্য ব্যক্তিগত ও সাম্প্রদায়িক কাজ সম্পাদন করতে পারেন। তাছাড়াও সংগঠনগত প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয় ডেভেলপাররা এমন একটি প্ল্যাটফর্ম বা মিডিয়াম তৈরি করে দিয়েছে, যেটির মাধ্যমে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, বা ব্যবহারকারীরা একে অন্যের সাথে খুব ভালোভাবে তথ্য আদান প্রদান করতে পারে। এর একটি মুখ্য উদাহরণ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি। ঠিক এই বিষয়টি যদি আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করি, ধরুন আপনি আপনার ফেসবুকে আপনার বন্ধুর সাথে যোগাযোগ করবেন, যেটি আপনি চ্যাট বা ভিডিও কল যে কোনো মাধ্যমে খুব সহজেই করতে পারছেন। এটি হলো একটি ওয়েব 2-এর ফিচার। এই ওয়েব 2-তে এত ফিচার থাকা সত্ত্বেও কেন ওয়েব 3 চলে এসেছে? প্রতিটা বিষয়েরই যেমন একাধিক সুবিধা রয়েছে, ঠিক তেমনই কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো চলুন এখন আমরা জেনে নিই
ওয়েব 2 এর কোন কোন সীমাবদ্ধতার কারণে ওয়েব 3 চলে এসেছে? ওয়েব 2 এর সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হলো সেন্ট্রালাইজেশন, নিরাপত্তা সমস্যা। ওয়েব 2 এর একটি মহান সমস্যা হলো সেন্ট্রালাইজেশনের উপস্থিতি। প্রধান সেবাদাতাদের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ করা হয়, যা ব্যবহারকারীদের নিজস্ব নির্বাচন ও স্বতন্ত্রতা সীমিত করে। নিরাপত্তা সমস্যা, ওয়েব 2তে প্রকাশিত তথ্য ও ব্যবহারকারীদের নিজস্ব তথ্য নিরাপত্তা চ্যালেঞ্জিত করতে পারে। ডেটা লিকেজ, হ্যাকিং, অনুপ্রবেশকারী ঝুঁকি ইত্যাদি। এই সমস্যাগুলি নিয়ে বিশেষভাবে চিন্তা করতে হবে। তাছাড়াও প্রশংসিত ওয়েব প্ল্যাটফর্মগুলি সংগঠনগুলির ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা প্রশ্ন তৈরি করতে পারে। ঠিক বিষয়টি যদি এরকম করে চিন্তা করেন, আপনি একটি গুগল বা ফেসবুকের ইউজার হিসেবে আপনি সবসময় চিন্তিত থাকেন গুগল বা ফেসবুক কি আপনার তথ্য চুরি করছে? বিষয়টি একদম সঠিক, কারণ আপনি যখন ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে কোনো বিষয়গুলি সার্চ করে থাকেন, ফেসবুক বা ইউটিউব তাদের অ্যাড ক্যাম্পিংয়ে ঠিক আপনার সার্চ অনুযায়ী প্রোডাক্ট দেখাতে থাকে বা আপনার পছন্দের প্রোডাক্টগুলো দেখাতে থাকে। এগুলো তারা আপনার তথ্য থেকে চুরি করে থাকে। সামগ্রিকতা অভাব, ওয়েব 2 সামগ্রিকতা কর্মপ্রসারিত ছিল। ব্যবহারকারীর প্রোফাইল ও তথ্য নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ বিষয়ে বিভিন্ন সেবাদাতাদের মাধ্যমে কেন্দ্রীকৃত ছিল। সামগ্রিকতার অভাবে প্রযুক্তিগত সম্পদ একীকৃত কারণে অস্বাভাবিক কঠিনতা থাকতে পারে, যা ব্যবহারকারীদের সুবিধা হ্রাস করে। ঠিক এই সীমাবদ্ধতার কারণেই এখনকার পৃথিবী ওয়েব 2কে বাদ দিয়ে ওয়েব 3তে আসার চেষ্টা করছে। তো চলুন আমরা জেনে নিই ওয়েব 3 বিষয়টি কী। ওয়েব 3 হলো একটি অ্যানাবল টেকনোলজি, যা বিভিন্ন সুরক্ষা এবং ডিসেন্ট্রালাইজ মেকানিজম ব্যবহার করে। এটি পাঠকের সুরক্ষা এবং নিজস্বতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং কার্যকর বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিসেন্ট্রালাইজ হয়ে ওঠে এটির মাধ্যমে। ওয়েব 3 এর একটি মূল মেকানিজম হলো ডিসেন্ট্রালাইজেশন। ওয়েব 2 এর বিপরীতে, যেখানে তথ্য একটি কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষণ করা হয়, ওয়েব 3তে তথ্য বিভিন্ন নোডে সংরক্ষিত করা হয়। এটি একটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম যা ব্লকচেন এবং স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে তথ্যের সুরক্ষা এবং নিজস্বতা সংরক্ষণ করে। ব্লকচেন নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সফটটেকের পাশে থাকেন, অবশ্যই আমি ভবিষ্যতে ব্লকচেন নিয়ে একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা মূল কন্টেন্টে আবার ফিরে আসি। ওয়েব 3 এ স্মার্ট কন্ট্রাক্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্মার্ট কন্ট্রাক্ট হলো একটি প্রোগ্রামযুক্ত একটি কোড যা ব্লকচেনে থাকে এবং ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এই স্মার্ট কন্ট্রাক্টগুলি একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপত্তা, দৃষ্টান্ত এবং লেনদেনের অভিজ্ঞতা পায়। ক্রিপ্টোগ্রাফি, এটি ওয়েব 3 এর একটি গুরুত্বপূর্ণ মেকানিজম। এটি তথ্যের এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য ব্যবহার করা হয়। ক্রিপ্টোগ্রাফির দ্বারা ব্যবহারকারীদের সম্পদের গোপনীয়তা এবং নিরাপত্তা সংরক্ষণ করা হয়। ডিজিটাল সিগনেচার, পাবলিক এবং প্রাইভেট কিগুলি ব্যবহার করে ক্রিপ্টোগ্রাফি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা সংরক্ষণ করে। মানে এটি কমপ্লিটভাবে এনক্রিপশন এবং ডিক্রিপশন করে। আপনারা যদি ক্রিপ্টোগ্রাফি বা এনক্রিপশন ডিক্রিপশন সম্বন্ধে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। তাছাড়াও ওয়েব 3তে বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেশিন লার্নিং, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি আশা করি ইতোমধ্যে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি জানেন, কারণ আমাদের দুনিয়াতে এখন যেদিকে তাকান চ্যাট জিপিটি। তো ঠিক এই রকম এআই এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে ওয়েব 3টিকে আরও আপডেট করা হবে, তার অ্যালগোরিদমটিকে আরও আপডেট এবং সুরক্ষিত করা হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।